আচ্ছা শোনো, তোমাদের ইকোনমিক্স মনে আছে? লাস্ট কত দূর পড়াছিলাম জানি ইকোনমিক্সে? আনএমপ্লয়মেন্ট। আচ্ছা তাহলে একটু আমাকে বলো, বলো পিপিপি জিডিপির ফুল ফর্ম কি? বলো। না 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 না, কি? পারচেসিং পাওয়ার প্যারিটি জিডিপি। পারচেসিং পাওয়ার প্যারিটি জিডিপি মানে কি? এক কোনো ব্যক্তির ক্রয় করার ন্যূনতম ক্ষমতা, সেটাই কি পিপিপি জিডিপি। পিপিপি জিডিপি হিসাবে সর্বোচ্চ দেশ কোনটা? চায়না। দ্বিতীয়? তৃতীয়? কিন্তু 1991 সালে ভারতের স্থান দশম। এটা ছিল পিপিপি জিডিপি। আচ্ছা বলো তো জিডিপি ডিফ্লেটর কি? নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি ইনটু 100। এটাকে কি বিচার করে? ইনফ্লেশন, তাই না? তারপরে বলো পিপিপি জিডিপি, পিপিপি জিডিপি বোঝা গেছিল তো। আর রিয়াল জিডিপি যদি বলে, রিয়াল জিডিপির থেকে সর্বোচ্চ দেশ ইউএসএ। দ্বিতীয়? তৃতীয়? জাপান। আর ভারতের স্থান সপ্তম। ভারতের স্থান কত? সপ্তম। এই ছিল আমাদের জিডিপি। তারপরে আমরা কি শিখলাম? আনএমপ্লয়মেন্ট। ইনকাম। ইনকাম কাকে বলে? শ্রমের পরিবর্তে যে ধন উপার্জন করা হয় সেটাই হচ্ছিল ইনকাম। বলতো ইনকাম কয় ধরনের হইতে পারে? 3 ধরনের। কি কি? মানি ইনকাম, তারপরে কি ডিসপোজেবল ইনকাম, তারপরে কি রিয়াল ইনকাম। মানি ইনকাম কোনটা? শ্রমের পরিবর্তে সরাসরি যে মুদ্রা উপার্জন করি সেটাই হচ্ছিল মানি ইনকাম। ডিসপোজেবল ইনকাম ট্যাক্স বাদ দিয়ে যে ইনকামটা সেটাই কি ডিসপোজেবল। আর রিয়াল কোনটা? যদি ঋণ থাকে, মানে ট্যাক্স সরাই দেওয়ার পরে যেটা পড়ে থাকলো তার মধ্যে ঋণের টাকা বাদ দিয়ে যে টাকাটা, সেটাই কি ইনকাম? রিয়াল ইনকাম, তাই না? আর ন্যাশনাল ইনকাম কাকে বলবো? সবার ইনকাম যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে হলো কি ন্যাশনাল। সবার ইনকাম মানে প্রাইভেট ইনকাম, কর্পোরেট ইনকাম, গভর্নমেন্ট ইনকাম, ইনভেস্টিং ইনকাম, এগুলো সব যোগ করে যেটা পাওয়া যাবে সেটা কি ন্যাশনাল ইনকাম। আচ্ছা বলো তো পার ক্যাপিটা ইনকাম কাকে বলে? ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন। এটা ইজ ইকুয়াল টু কি পার ক্যাপিটা ইনকাম। আচ্ছা ন্যাশনাল ইনকাম কয়টা পদ্ধতিতে পরিমাপ করা যেতে পারে? 3টা পদ্ধতি। প্রথমটা আয় পদ্ধতি। কি পদ্ধতি? আয় পদ্ধতি, মানে সবার আয় যোগ করে যেটা পাওয়া যায় ওটা সরাসরি আমরা বলতে পারি। আর উৎপাদন পদ্ধতিটা কি? উৎপাদন পদ্ধতি কি কোন দেশের নেট ন্যাশনাল প্রোডাক্ট বিক্রি করে যেটা পাইলাম, নেট ন্যাশনাল, ওইটা থেকে তো আমি ওর আয় ব্যয় করতে পারি। ও যে প্রোডাকশনটা করলো সেটা বিক্রি করে যেটাকে আমি, ওইটাই তো ওর ইনকাম। তার মানে হচ্ছিল উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতিটা একটা অ্যাজাম্পশন টাইপের, তাই না? কিন্তু ভালো পদ্ধতি কোনটা? আয় পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি কি 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 জানি? ব্যয় পদ্ধতি। এটা কি ব্যয় আর সঞ্চয় যোগ করে ইনকাম বের করা, যেটাকে বলে ব্যয় পদ্ধতি। ভারতবর্ষে কি ব্যয় পদ্ধতি সম্ভব? যেখানে পপুলেশন কম সেই জায়গায় এই পদ্ধতি প্রচলিত। ভারতে তাহলে কয়টা পদ্ধতিতে করা যায়? 2টা। একটা কি আয় পদ্ধতি আর উৎপাদন পদ্ধতি। এগুলো তো বলে গেছিলাম না? তারপরে আনএমপ্লয়মেন্ট কি? পারছে না, হ্যাঁ, কর্মক্ষম অবস্থা। এটাকে কি বলবো? এটা বোঝানোর কোনো কিছু না, আমরা সবাই জানি আনএমপ্লয়মেন্ট কি, তাই না? আচ্ছা এই আনএমপ্লয়মেন্ট কয় ধরনের হতে পারে? কয় ধরনের হতে পারে? 6 ধরনের। কি 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 কি? সবার প্রথমে বলি ফ্রিকশনাল। কি ফ্রিকশনাল? এই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কাকে বলবো? মানে একটা চাকরির থেকে অন্য চাকরিতে যাওয়ার সময় মাঝখানে যে বিরতি, সেই সময় যে বেকারত্বটা, সেটাই কি ফ্রিকশনাল। আচ্ছা এইটা কি দীর্ঘমেয়াদী হয়? দীর্ঘমেয়াদী না। ওই যে বলছিলাম না, আমার এক বন্ধু প্রাইমারি থেকে ইয়েতে মিসেলিনিয়াসে মাঝখানে ইয়ে করছে এনওসির জন্য, ওইটাই কি বলবো? অনেকক্ষণ সময় লাগে, হ্যাঁ। তো এটা কি ফ্রিকশনাল, ও জানে ওর চাকরি হবে, ফ্রিকশনাল। তারপরে কি বলছিলাম? ফ্রিকশনাল পরে স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল কাকে বলবো?
স্ট্রাকচারাল কি মানে মানুষের ডিমান্ডটা কি হয়, চেঞ্জ হয়। আগে সিআরটি ওই বড় বড় বাক্স টিভি দেখতো, আর এখন এলইডি টিভি দেখে। কিন্তু বাক্স টিভির যারা কাজ করতো তারা কি সহজে এলইডি ঠিক করতে পারবে না। তার জন্য বাক্স টিভি যারা ঠিক করতো তারা কাজটা শিখবে, শিখে তারপরে তো এলইডি ঠিক করবে। এই যে শেখার সময় তো ও বেকারই থাকলো, ওকে কেউ পয়সা দিয়ে ইয়ে করবে, ওকে পয়সা দিয়ে শিখতে হবে। ওই সময় যে বেকারত্বটা, এই যে কাজটা যে শিখতেছে ওই সময় যে বেকারত্বটা, তাকে কি বলবো, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তারপরে কি সাইক্লিক্যাল। সাইক্লিক্যাল কি মানে প্রযুক্তিগত উন্নতির জন্য কাজ একদম বন্ধ হয়ে গেল, ওই কোম্পানি যেটা বন্ধ হয়ে যায় সেটাই হচ্ছিল কি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। উদাহরণ কি বলছিলাম, শিল্পাটা এখন তাও টুকটাক চলে। ভালো করে চিন্তা করে দেখো, হেরিকেন, হেরিকেন দেখছিলে কেউ? তোমরা তোমরা দেখছো হেরিকেন? হেরিকেন কোম্পানি আছে, হ্যাঁ, এটা কি প্রযুক্তিগত উন্নতি হলো না? হেরিকেন আর থাকলো? হেরিকেন যারা, তাহলে হেরিকেনের কাজ যারা ঠিক করতো তারা আছে? আমাদের কোচবিহার বাজারে হেরিকেন ঠিক করার দোকান ছিল না? এখন খুঁজে বের করো তো, হেরিকেন, ডিম লাইট আছে এগুলা? নাই। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আগে বিয়ে বাড়ি হলে ওগুলো জ্বালাইতো, ওগুলো ভ্যানিশ হয়ে গেছে। দেখছিলে আছে মানে এরকম একটা ইয়ের মতো দিত, পাম্প মারতো, হ্যাঁ, ওটা দিয়ে মানে বিয়ে বাড়িতে আর ওটা জ্বলতো, প্রচণ্ড আলো হতো। ওগুলো নাই, ওগুলো এখন উঠে গেছে। তাহলে সাইক্লিক্যাল বোঝা গেল তো। এই তিনটা মানে এর আগের দিনই বললাম। আরও তিনটা কি, একটা হচ্ছিল সিজনাল। সিজনাল আনএমপ্লয়মেন্ট। এই সিজনাল আনএমপ্লয়মেন্টটা কি? সিজনাল আনএমপ্লয়মেন্টটা হচ্ছিল কোনো একটা ঋতুতে, পার্টিকুলার কোনো ঋতুতেই ও কাজ করবে বা পার্টিকুলার সময়ে কাজ করবে, তারপরে ও বেকার হয়ে যাবে, তাই না? ওইটা হচ্ছিল সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজনাল আনএমপ্লয়মেন্ট বলতে, এই ধরো বিয়া বাড়িতে যে ব্যান্ড বাজায়, ব্যান্ড পার্টি, ও কি সারা বছর কি ব্যান্ড বাজায়? হ্যাঁ, আমাদের দুর্গাপূজায় যারা ঢাকির ব্যবসা করে, ঢাকি বাজায়, ওরা কি সারা বছর কি ঢাকি চালায়? তার মানে কি ওই ঢাকিটা একটা পার্টিকুলার ঋতুতে তো ঢাক বাজায়, হ্যাঁ। তারপরে ওই আমাদের ওই যেটা বললাম ব্যান্ড পার্টি, ওরা তো পার্টিকুলার ঋতুতে, বিয়ার সিজন ছাড়া। তারপরে কি দুই একটা কাজ পাইলে ওকে পাইলো, না পাইলে না, তাই না? তারপরে বাকি সময় কি বেকার না? এইটা কি বলা হয় কি সিজনাল আনএমপ্লয়মেন্ট। এই সিজনাল আনএমপ্লয়মেন্ট কৃষিতেও পাওয়া যায়, হ্যাঁ, এগ্রিকালচারেও পাওয়া যায় সিজনাল আনএমপ্লয়মেন্ট। এগ্রিকালচারে কেমন করে, যেমন ও ধানের রোয়া গাড়লো, রোয়া গাড়ার পরে কি ধান বড় হবে, কবে পাকবে, তারপরে তো কাটবে। এই যে গ্যাপটা, এই সময় কি ও কোনো কাজ থাকবে? ও তো বসেই থাকবে। তার মানে ওইটা কি সিজনাল আনএমপ্লয়মেন্ট। বোঝা গেল তো সিজনাল আনএমপ্লয়মেন্ট কয়টা বললাম? চারটা। সিজনাল বোঝা গেছে। সিজনালের পরে হচ্ছিল তোমার ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজ মানে প্রচ্ছন্ন বেকারত্ব। ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট মানে কি লুকানো বেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্ব। এটা কাকে বলবো? ডিসগাইজ মানে, ডিসগাইজটা মানে মানে একটা কাজে যতটুকু শ্রমিক দরকার নেই তার থেকে বেশি শ্রমিক যদি থাকে সেটাকে বলা হয় ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। যেমন আমার বাড়িতে যখন ছাদ ঢালাই করি না, ছাদ ঢালাইয়ের সময় না কন্ট্রাক্ট দিতে হয়, হ্যাঁ, রাজমিস্ত্রির সঙ্গে কন্ট্রাক্ট দিতে হয়। রাজমিস্ত্রি আমাকে বলে কতগুলো লেবার লাগবে। আমি ভালো করে জানি আমার ছাদ ঢালাই করতে 15 জন লোক লাগবে, কিন্তু ও আমাকে বলে 25 জন। ঠিক আছে, তো তোর সঙ্গে একটা বার্গেনিং করে একটা ইয়েতে আসে। তো যাই হোক, ওর আমার হিসাবের থেকে ও 3 জন বেশি নিল। এবার যখন ওই যে 3 জনকে যে বেশি নিল, আমি যখন বাইরে যাই ওদের দিকে তাকাই, দেখি ওরা খৈনি রোলতেছে, খৈনি রোলতে থাকে। আর ওদের দিকে তাকাইলেই খালি একে এইদিক ওইদিক ডাইরেকশন দিতে থাকে, তাই না? তাহলে এবার চিন্তা করো, আমার যে ছাদ ঢালাই করলাম, আমার যে 25 জন লাগলো বা ওর হিসাবে 18 জন যদি লাগে, এই যে এক্সট্রা লোকগুলা যদি না থাকতো তাহলে কি আমার ছাদ ঢালাই হতো না? বা ওই যে কন্ট্রাক্ট নিচ্ছে তার কি খুব অসুবিধা হয়ে যেত? তার মানে এক্সট্রা লেভেল নিল না। এই যে এক্সট্রা জিনিসটা, এই লোকগুলো না থাকলেও তো হইতো। এইটাকেই বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কৃষিতেও দেখা যায়, এগ্রিকালচারেও ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট দেখা যায়। যেমন ধরো যারা কৃষিকাজ করে, ওদের বাড়িতে তো তোমাদের মতন অলস অনেক বাচ্চা কাচ্চা থাকবে, থাকবে না? তো কোনো দিনও ধরো রোয়া কাটতে লাগলো, ঠিক আছে, এবার বাড়িতে আছে 8 জনের ফ্যামিলি বা 10 জনের ফ্যামিলি, ঠিক আছে। তো এই 10 জনের ফ্যামিলির মধ্যে একদিন ওর বাবা বাড়ির লোক যে কৃষিকাজের হেড, সে রাগ করে বলে, ওই আজকে মেলা কাজ আছে, রোয়া কাটতে হবে, চল। ওর বাবা ভালো মতন বাড়িতে বসে থাকলে খালি ঘুমায় থাকবে, এর থেকে আমার সাথে গিয়ে কাজ করুক, আমার একটু উপকার হবে। এই যে জোর করে তোমাদেরকে নিয়ে যায়, 2-3 জন জোর করে নিয়ে যায়, এরা
না থাকলেও করতো তো, থাকলেও করবে, না থাকলেও করবে তো। তো এরা না থাকলে এই 10 জনের জায়গায় ওর বাবা তো 7 জন দিয়েও তো কাজটা চালাতে পারতো, হ্যাঁ কি না? এই যে 3 জনকে যে এক্সট্রা দিল, এই 3 জন তো না নিলেও হইতো। তার মানে ওই 3 জন কি, ওই 3 জন তো কোনো কাজেরই না, ওই 3 জনই তো বেকার, ওই 3 জনই হচ্ছিল কি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। বোঝা গেল? তার মানে শ্রমের জন্য যতটুকু লেবার দরকার তার থেকে অতিরিক্ত লেবার যেটা নিব সেটাই হচ্ছিল কি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। কিছু কিছু জায়গায় দেখবা ওই আমাদের এখানে একটা ইলেকট্রিশিয়ান আছে, ও একা হাতেই সব করে, সব কিছু, কিন্তু মাঝে মধ্যে ওর একে ওকে পাইলে নিয়ে যায় না। ও একা কিন্তু করতে পারতো, ও একা করতে পারতো, কিন্তু ওই যে ছেলেটাকে নিয়ে আসলো, ওই ছেলেটা তো কোনো কাজ নাই, সারাদিন ঘুরিয়ে বেড়াইতো। ওর সঙ্গে যে আসলো যে ওই বাড়তি ছেলেটা, ও না থাকলেও কিন্তু ও একা কাজটা তুলে দিতে পারতো। এই যে ছেলেটা আসলো, এই ছেলেটাই হচ্ছিল কি ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। বোঝা গেল তো? এই যে বুঝতে পারলাম, যতগুলো বললাম 5টা বুঝতে পারলাম, হ্যাঁ? তারপরে হচ্ছিল ফাইনাল যেটা, সেটা ছিল এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। এডুকেশনাল আনএমপ্লয়মেন্টটা কি জিনিস ভালো করে বুঝুন। এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছিল, মানে শিক্ষার হিসাবে, শিক্ষাগত যোগ্যতার হিসাবে তদনুরূপ যদি কোনো চাকরি না জোটে, কোনো জব যদি না পায়, সেইটাই হচ্ছে হলো এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। বুঝলা কি বললাম? এবার কথার কথা কি, তোমরা পিএইচডি করলাম, একদম ফুল পিএইচডি, এবার পিএইচডি করার পরে চাকরি করতেছো কনস্টেবল, জব স্যাটিসফ্যাকশন আছে? তুমি যেই রূপ পড়াশোনা করছো তার থেকে যদি তুমি কনস্টেবলের চাকরি করো, সেটা কি ভালো লাগবে? তোমার ভালো লাগবে? এবার পিএইচডি হয়ে তুমি এমটিএস এ চাকরি পেয়েছো, ভালো লাগবে? তো এই যে জব স্যাটিসফ্যাকশনটা কি থাকবে? শিক্ষাগত যোগ্যতা হিসাবে যখন তুমি তদনুরূপ চাকরিটা না পাবা, সেটাই হচ্ছিল এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। বোঝা গেল আনএমপ্লয়মেন্ট কি জিনিস? বুঝতে পারলে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব? বলো, বেকারত্ব কয় প্রকার? কয় প্রকার? সবার প্রথম থেকে বলো কি? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট দীর্ঘকালীন না স্বল্পকালীন? স্বল্প মেয়াদী। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কাকে বলবো বলো? একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়ার মাঝখানে যে বেকারত্বটা, সেটাই কি ফ্রিকশনাল, তাই না? আচ্ছা, তারপরে একটা কি বলছি, স্ট্রাকচারালটা কি? হ্যাঁ, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই যে অন্য কাজ যেটা মানে প্রযুক্তিগতর জন্য যেটা আসলো, সেইটার যে শিক্ষা দেওয়ার সময় যে বেকারত্ব, সেটাই হচ্ছে কি স্ট্রাকচারাল। তারপরে কি সাইক্লিক্যাল, কি কোম্পানি উঠে জায়গা, তাই না? যেমন নোকিয়া কোম্পানি উঠে গেছে, তাই না? তাহলে ওটা কি, ওটা কি আনএমপ্লয়মেন্ট ছিল? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। তারপরে কি বলছিলাম? সিজনাল। সিজনাল কি? সিজনালটা কি? একটা নির্দিষ্ট মরশুমে কাজ করে, তারপরে আর কাজ থাকে না, যেমন ব্যান্ড পার্টি, তাই না? কাজ থাকে না। আরও একটা সময় ছিল, যেমন করোনার সময়। করোনার সময় কত প্রাইভেট স্কুল, কত প্রাইভেট স্কুলের টিচারদেরকে বেতন দেয়নি। তার মানে ওই সময় ওদের কী হয়েছিল? সিজনাল, মানে একদম খারাপ পরিস্থিতি, ঠিক আছে? অনেকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কিচ্ছু ছিল না করার মতন, ঠিক আছে? তো প্রাইভেট সেক্টর, শুধুমাত্র আমি স্কুলে প্রাইভেট স্কুলের কথা বলছি না, প্রাইভেট সেক্টর যা ছিল সব, ম্যাক্সিমাম 90% টাই করছে। বোঝা গেল? তারপরে কি বললাম? সিজনালের পরে কি? ডিসগাইজ। ডিসগাইজটা কি? প্রচ্ছন্ন বেকারত্ব। এটা কি বলবো? প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লেবার নিয়ে গেল, ওই লেবারগুলো তাহলে কি ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। তারপরে কি? এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। কি বলবো? এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট, শিক্ষাগত যোগ্যতার তুলনায় সেরকম চাকরি পায় না, সেটা কি এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। বোঝা গেল? অ্যাকচুয়ালি বেকারত্বটা কি? বেকারত্বটা হচ্ছে হলো সঠিক সময়ে সঠিক বেতন যদি না পাও, সেটাই হচ্ছিল বেকারত্ব। বোঝা গেল তো? কি বললাম? সঠিক সময়ে সঠিক বেতন, মানে তুলনামূলক যে বেতনটা পাওয়ার কথা, সেটা যদি না পাও, সেটাই হচ্ছিল বেকারত্ব। কথার কথা, এখনকার বাজারে যদি তুমি কোনো প্রাইভেট স্কুলে জয়েন করো, খুব জোর হলে তোমাকে 4,000 কি 5,000 টাকা দিবে, তোমাদের খুশির জন্য চলো 6,000 টাকাই বলে দিই। তুমি বলো, এখনকার বাজারে 6,000 টাকা পাইলে কি তোমার সংসার চলবে? হ্যাঁ? তার মানে এইটাই হচ্ছিল বেকারত্ব। এটা কি তুলনামূলক সমান বেতন পাইলা, যেটা পাওয়ার কথা পাইলা না, তার মানে এটা কি? এটা হচ্ছিল আনএমপ্লয়মেন্ট। এবার কথার কথা, তোমাকে 40,000 টাকা বেতন দিল, 40,000 টাকা বেতন দিল, কিন্তু 12 মাসে দিল।
বলো, এটাকে কি তুমি কাজ বলবা? এটাও তো বেকারত্ব। কি এটা কি সঠিক সময়ে দিল তোমাকে? সঠিক সময়ে দিল না। বোঝা গেল তো বেকারত্ব তাহলে কি জিনিস? বোঝা গেল তো? ভারতবর্ষে এই বেকারত্বটা পরিমাপ করতো এনএসএসও। কি বললাম? এনএসএসও। কি বললাম এটা? এনএসএসও করতো। মন দিয়ে শোনো কিন্তু। তার মানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বেকারত্বকে কোন সংস্থা পরিমাপ করে? এনএসএসও। এই এনএসএসও ফুল ফর্ম কি? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। কি বললাম? কি হয়েছে? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এনএসএসও। তাহলে বলো বেকারত্বকে কোন সংস্থা পরিমাপ করে? এনএসএসও। এনএসএসও ফুল ফর্ম কি? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ক্লিয়ার? বেকারত্ব, বেকারত্ব বুঝে গেল তো? বেকারত্বতে কোনো সমস্যা নাই তো। বেকারত্ব যদি থাকো, বেকার যদি তুমি থাকো, বেকার থাকলে তুমি গরিব না ধনী? গরিব। তাহলে আজকে বুঝবো হচ্ছিল দারিদ্রতা মানে কি? পোভার্টি। ঠিক আছে তো? আজকে কি? পোভার্টি। বোঝো পোভার্টি কি? পোভার্টি হচ্ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। কি বললাম? অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং কি? শিক্ষা। এই যে পাঁচটা উপাদান, এর মধ্যে একটাতেও যদি ঘাটতি ঘটে তাইলে তুমি দরিদ্র। বোঝা গেল তো? কি বললাম? অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা, এদের মধ্যে একটাতেও যদি তোমার মধ্যে না থাকে, মানে একটা যে কোনো একটা যদি অভাব থাকে, তাইলে তুমি কি? দরিদ্র বা কি? গরিব। দেখা গেল অন্ন আছে বস্ত্র নাই, তার মানে তুমি গরিব। বাসস্থান নাই, বস্ত্রও নাই, বাসস্থান নাই, তার মানে মহা গরিব। তারপরে স্বাস্থ্যও নাই, গরিবের গরিব। শিক্ষা নাই, তাহলে বাইচা থেকে কোনো লাভ নাই। তাহলে বোঝা গেল তো? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই কয়টা উপাদানের মধ্যে যদি একটাতেও ঘাটতি ঘটে তাহলে কি? সেটা হচ্ছিল দরিদ্র। ঠিক আছে তো? এই দরিদ্র আবার, এই দারিদ্রতা, এই পোভার্টি আবার মেজারমেন্ট করতো কয়েকটা নীতিতে। কেমন করে? সবার প্রথমে বলি আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন বলল, প্ল্যানিং কমিশন কি বলছে শোনো। প্ল্যানিং কমিশন ক্যালোরি নীতির কথা বলছে। প্ল্যানিং কমিশন কিসের কথা বলছে? ক্যালোরি নীতির কথা বলছে। ও কি বলছে? কোনো ব্যক্তির দৈনিক যদি 2250 ক্যালোরি অর্জন করতে পারে তাহলে সে গরিব। কি বললো প্ল্যানিং কমিশন? বললো ক্যালোরি নীতি। ও যদি দিনে, কোনো প্রত্যেক ব্যক্তি যদি দিনে 2250 ক্যালোরি অর্জন করতে পারে তাহলে সে গরিব না। 2250 ক্যালোরি খুবই কম। তুমি যদি প্রতিদিন সকালবেলা যদি ছাতু খাও না, তাহলেই তোমার 1400-1500 ক্যালোরি চলে আসবে। তুমি রুটি চিনি খাও, রুটি চিনি, সেটা তো তোমার এটা ওভার করে ফেলাবা। সারা দিনে কিন্তু বলছে তুমি এক বেলাতে যদি 1200 পাও তাহলে 3 বেলা যদি রুটি চিনি খাও, তোমার এটা ওভার হবে না? হবে কি হবে না? 2250 ক্যালোরি কিছুই না। ঠিক আছে তো? তারপরে প্ল্যানিং কমিশন বুঝলো যে আমার একটু অসুবিধা হয়েছে, মানুষ, আমি ক্যালোরির কথা বললাম, এই এত ক্যালোরিতে পাওয়া যাওয়া, তাও তো দারিদ্রতা সরে না। তার জন্য ও কি করলো? এই ক্যালোরিটাকে বাড়ায় 2400 করলো, তাতেও গরিবই কমে না। বোঝা গেল তো? তাহলে বলো এই দারিদ্রতা, পোভার্টি মেজারমেন্টের জন্য ক্যালোরি নীতির দাবি কে করছিল? প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন কত ক্যালোরি সেট করছিল প্রথমে? 2250। তারপরে কি করলো? বাড়ায় 2400 করলো। এগুলো বেকার জিনিস। হ্যাঁ, দারিদ্রতা মেজারমেন্টের এটা একটা বেকার জিনিস। তারপরে টেন্ডুলকার কমিটি। কি কমিটি বললাম? টেন্ডুলকার কমিটি গঠন করলো
এই টেন্ডুলকার কমিটি গঠন হয় হচ্ছিল 2005 সালে। কত সালে? 2005 সালে। এই টেন্ডুলকার কমিটি বলছে যে শহরে শহরে যদি কোনো ব্যক্তি, শহরের কথা বলছি, শহরে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 33 টাকা খরচা করে এবং গ্রামে গ্রামে যদি 27 টাকা খরচা করে তাহলে সে গরিব না। গরিব না প্রতিদিন। ভালো করে বলুন। তাহলে কি বললাম? টেন্ডুলকার কমিটি গ্রামে কত, সরি শহরে কত টাকা সাজেস্ট করলো? 33 টাকা। আর গ্রামে কত টাকা? 27 টাকা। তার মানে তুমি চিন্তা করো না, 33 টাকা যদি দিনে হয়, এক ব্যক্তি যদি দিনে 33 টাকা হয়, 2005 কিন্তু বেশি দূর না। হ্যাঁ, কি এমন জিনিস পাওয়া যেত 33 টাকা দিনে? 33 টাকা শহর আর এবং গ্রামে। বোঝা গেল তো? এই 33 টাকা যদি ও দিনে কামাই করে, 30 দিনে কত? 900 টাকা। 30 টাকা করেই ধরো না, 900 টাকা। তার মানে 30 দিনে ও 900 টাকা, বাড়িতে ও 900 টাকা। তার মানে বাড়িতে যদি 4 জনের ফ্যামিলি থাকে তাহলে 4 নং কত? 3600 টাকা। তার মানে ওর ফ্যামিলির ইনকাম যদি 3600 টাকা হয় তাহলে কি তাকে আমি গরিব না বলতে পারবো কি? 33 টাকা বা ওই 3600 টাকা কি হইতো? কিছুই হইতো না। ঠিক আছে তো? তার মানে ওই সেমভাবে গ্রামেও চিন্তা করো, 27 টাকা। যেহেতু গ্রামের চাহিদা, গ্রামের লোকের চাহিদা কম, শহরের লোকের চাহিদা বেশি, তার জন্য এই ডিফারেন্সটা, তাই না? তাহলে এই যে টাকা, এই যে টাকার দিক থেকে মেজারমেন্টটা, এটা সবার প্রথমে কে করছিল? এর আগে একজন করছিল, চন্দ্র ভালো। কি আবার বলো? না 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 না, ওইটা না, আমার মনে নেই, আমি পাইছিলাম, লিখতে ভুলে গেছি। এর আগেও একজন সবার প্রথমও করছিল। না না না, কি দালভেরকার নাকি কি নাম, আমার ঠিক মনে নেই, তা ছাড়ো না। তাহলে পরীক্ষার প্রশ্ন আসবে, টেন্ডুলকার কমিটি কিসের সঙ্গে যুক্ত? দারিদ্র মেজারমেন্ট, দারিদ্র পরিমাপ, দারিদ্রতা পরিমাপের সঙ্গে যুক্ত কি কমিটি? টেন্ডুলকার। গঠন হয়েছে কত সালে? ওর সাজেশন হিসাবে শহরের লোকেদের প্রত্যেক ব্যক্তির কত টাকা? 33 টাকা খরচ হওয়া উচিত। আর গ্রামের লোকের কত টাকা? 27 টাকা। বোঝা গেল তো? তাতেও গরিবী শেষ হয় না। তারপরে আবার রঙ্গরাজন কমিটি গঠন হলো। কি নাম? রঙ্গরাজন কমিটি। কত সালে গঠন হলো? 2012 সালে। এই রঙ্গরাজন কমিটিতে, রঙ্গরাজন ছিল অর্থ সচিব, এই রঙ্গরাজন আইসে এটাকে বাড়ায় দিল। শহরে করে দিল 47 টাকা, গ্রামে করে দিল 32 টাকা। শহরে কত করলো? 47 টাকা। 33 টাকা বাইরে 47। আর গ্রামে কত করলো? গ্রামে করলো হচ্ছিল 32 টাকা। বোঝা গেল তো? এও আরেকজন। কত সালের ঘটনা? 2012 সালে। খুব কি তফাৎ হয়েছে? 2005 সাল 12 সাল জিনিসের দাম এমনিও বাড়ছে। বোঝা গেল তো? তাহলে টেন্ডুলকার কমিটি কিসের সাথে যুক্ত? রঙ্গরাজন কমিটি কিসের সাথে যুক্ত? রঙ্গরাজন কমিটি কত সালে তৈরি হয়েছে? রঙ্গরাজন হিসাবে শহরে প্রত্যেক ব্যক্তির দৈনিক খরচ কত হওয়া উচিত? আর গ্রামে? কে লিখতেছে? এই লিখবে না, আমি তো সব দিয়ে দিব। বোঝা গেল তো? তিনটার কথা বললাম তো। সবার প্রথমে দারিদ্রতা পরিমাপের জন্য কে রায় দিছিল? প্ল্যানিং কমিশন। ক্যালোরি নীতি বলে, ক্যালোরি নীতি। প্ল্যানিং কমিশনের হিসেবে পার হেড প্রত্যেক ব্যক্তির প্রতিদিন কত ক্যালোরি হওয়া উচিত? পরে বাড়ায় কত করছিল? 2400। তারপরে টেন্ডুলকার কমিটি শহরে কত টাকা বলছে? 33। আর গ্রামে? আর রঙ্গরাজন কমিটি আর গ্রামে? তিনজনের কথা বললাম না? এই তিনজনকে বলা হয়, এই তিনটা নীতিকে বলা হয় অ্যাবসলিউট পভার্টি। কি বলা হয়? অ্যাবসলিউট পভার্টি। বোঝা গেল? অ্যাবসলিউট পভার্টির মধ্যে কি কি বললাম? ক্যালোরি নীতি, টেন্ডুলকার কমিটি, আরেকটা কি? রঙ্গরাজন কমিটি। আরেকটা হয় রিলেটিভ পভার্টি। রিলেটিভ পভার্টিটা কি জিনিস? রিলেটিভ পভার্টিটা কারোর সঙ্গে তুলনা করে সেট করা হয় যে তুমি গরিব কি গরিব না। রিলেটিভ পভার্টিটা কি? তোমরা কোনোদিনও ইনকাম সার্টিফিকেট বানাইতে গেছো অঞ্চল বা ইয়েতে? ইনকাম সার্টিফিকেট বলে না যে মান্থলি ইনকাম কত দিব, তুমি বলো যে মান্থলি হলে পরে 3000 টাকা দেন, হ্যাঁ, আরও পারলে আরও কমাও, হ্যাঁ কি না? ভালো করে বলি। এইরকমই বর্তমানে আমি হয়তো হেরফের বলতে পারি, তবুও আমার যেটা আনুমানিক
আমি লাস্ট যখন ইনকাম সার্টিফিকেট বানাইছি সেই হিসাবেই বলতেছি। তোমাকে বলছে যে মান্থলি যদি তোমার ইনকাম 7,000 হয়, 7,000, এবং ইয়ারলি যদি 7 কত 84,000, ঠিক আছে তো? কি বললাম? মান্থলি যদি ইনকাম 7,000 আর ইয়ারলি কত 84,000, এই যে স্প্যানটা, এইটা কি একটা মেজারমেন্ট সেট করলো যাকে বলা হয় পভার্টি লাইন। কি বলা হয়? পভার্টি লাইন। বুঝলা পভার্টি লাইন কি? একটা তোমার ইনকাম একটা সেট করে রাখলো, সেটা কি মান্থলি যদি 7,000 হয় এবং ইয়ারলি যদি 84,000 হয়, সেটা পভার্টি লাইন। এর উপরে যদি হয় তাহলে তুমি গরিব না, এর নিচে যদি হয় তাহলে তুমি গরিব। বোঝা গেল তো? এর ওপরে যদি হয় তাহলে হচ্ছিল তুমি APL, মানে কি অ্যাবাভ পভার্টি লাইন। এর নিচে যদি হয় তাহলে কি BPL, তার মানে কি বিলো পভার্টি লাইন। বোঝা গেল তো? এইবার ইনকাম সার্টিফিকেট যখন বানাইতে যাবা, দেখবা তোমার ফ্যামিলি ইনকামের কথা জিজ্ঞাসা করো, তাই না? যদি তোমার বাবা সরকারি চাকরি করে, তোমাকে ওইটা ইয়ারলি যদি ইনকাম দেয় 84,000-এর উপরে দিবে, 1 লাখ অ্যারাউন্ড দিবে, তাই না? আর মান্থলি দিবে তোমার 9,000, 10,000 এরকম দিয়ে দিবে, ঠিক আছে তো? আর বিপিএল যদি তুমি হও, তোমার বাড়িতে যদি কেউ যদি গভর্নমেন্ট এমপ্লয়ি যদি না থাকে, তখন তোমার এটা দেখবা 3,000, 4,000, 5,000 ওরা রাজি হয়ে যায়। বোঝা গেল তো? তাহলে বিপিএল আর এপিএল কাকে বলে বুঝছো তো? অ্যাবাভ পভার্টি লাইন আর একটা বিলো পভার্টি লাইন। তাহলে বিলো পভার্টি লাইন আর বুঝলা এপিএল বিপিএল, বোঝা গেল তো? এইটাকেই বলা হয় রিলেটিভ পভার্টি। এটা কি বলবো? এই যে পভার্টি লাইনটাকে কি বলবো? এটা কি বলবো? রিলেটিভ পভার্টি লাইন। তাহলে বুঝলা তো অ্যাবসলিউট পভার্টি লাইনের মধ্যে কি কি আছে বলো? বলো। ক্যালোরি নীতি, টেন্ডুলকার কমিটি, আরেকটা কি রঙ্গরাজন কমিটি। কিন্তু রিলেটিভ পভার্টিতে কি পভার্টি লাইন দিয়ে বিচার করা হয়। বোঝা গেল তো? তাহলে আমাকে বলো দেখি, বেকারত্ব পরিমাপ কে করতো? এনএসএসও। এনএসএসও ফুল ফর্ম কি? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। সেরকম এই ভারতবর্ষে এই দারিদ্রতা যে পরিমাপ করতো, সেইটাও এনএসএসও করতো। কে করতো? এনএসএসও করতো, কিন্তু বর্তমানে করে না, ঠিক আছে তো? বর্তমানে তাহলে কে করে? অ্যাকচুয়ালি বেকারত্ব আর তোমার ওই দারিদ্রতা কেউই এখন মেজার করে না, ঠিক আছে তো? প্রকাশ করে না। এনএসএসও ভ্যানিশ করে দিছে, বর্তমান রুলিং শাসক ভ্যানিশ করে দিছে এনএসএসও। তাহলে এইটার কাজ কোথায় হয়? টুকটাক কাজ যেটা হয় সেটা হয় নীতি আয়োগে। কোথায় হয়? নীতি আয়োগে। নীতি আয়োগের টাস্ক ফোর্স পরিমাপ করে। নীতি আয়োগের টাস্ক ফোর্স। বর্তমানে গরিবিটা কে করে? নীতি আয়োগের টাস্ক ফোর্স। এনএসএসও কি অস্তিত্ব আছে? অস্তিত্ব নেই। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পভার্টি মেজারমেন্ট ভারতবর্ষে কে করে, তোমরা বলবা এনএসএসও। যদি অপশনে থাকে তাহলে এনএসএসও, যদি অপশনে এনএসএসও না থাকে তাহলে কি লিখবা? নীতি আয়োগের কোন বোর্ড? টাস্ক ফোর্স। কিন্তু দেখা গেল দুইটাই আছে, এনএসএসও আছে আর তোমাদের নীতি আয়োগের টাস্ক ফোর্সও আছে। তাহলে কোনটা অ্যান্সার করবা? এনএসএসওর অস্তিত্ব এখন কিন্তু নাই, এটা কে করবে? নীতি আয়োগের টাস্ক ফোর্স। বোঝা গেল? পভার্টি বুঝলা? ক্লিয়ার তো? পভার্টিতে আর কোনো সমস্যা নাই তো? তাহলে আমার সাথে বলো তো, পভার্টি মেজার করার জন্য কয়টা উপাদান লক্ষ্য করা যায়? কি কি? 5টা উপাদান নিরূপণ বলো। কি কি 5টা উপাদান? কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। এদের মধ্যে একটার ঘাটতি দেখা গেল তাহলে কি তুমি গরিব, তাই তো? আচ্ছা বলো, এই যে পভার্টির যে 5টা উপাদান, ঠিক আছে তো? এই 5টা উপাদানের নীতির জন্য যে নীতিটা, মেজারমেন্টের যে নীতি, হ্যাঁ, সেই নীতিতে সবার প্রথম ক্যালোরি নীতি কে প্রয়োগ করছিল? প্ল্যানিং কমিশন। সবার প্রথম কত ক্যালোরি সেট করছিল? পরে বাড়ায় কত করলো? কত? 2400। বোঝা গেল তো? তারপরে কোন কমিটি গঠন হলো? কত সালে? 2005 সালে। আচ্ছা, এই 2005 সালে তেন্ডুলকার কমিটি কি বললো? শহরাঞ্চলে কত টাকা দৈনিক আর গ্রামে? তারপরে কে আসলো? রঙ্গরাজন কমিটি কত সালে গঠন হলো? 2012 সালে। শহরে কত টাকা আর গ্রামে?
এই তিনজনকে একত্রে কি বলা হয়? কি বলা হয়? অ্যাবসলিউট গরিবী, অ্যাবসলিউট পভার্টি, তাই না? আর রিলেটিভ পভার্টি কোনটাকে বলা হয়? পভার্টি লাইন। পভার্টি লাইন, পভার্টি লাইন বর্তমানে কত সেট করা আছে? ৭,০৮৪। আচ্ছা, এর উপরে গেলে ওটাকে কি বলবো? এর নিচে গেলে বিপিএল, বিলো পভার্টি। এই পভার্টি লাইনটাকে কি কি পভার্টি বলে? রিলেটিভ পভার্টি। বোঝা গেল তো? আচ্ছা, আমাদের দেশে যে সম্পদ আছে সেটা কি প্রত্যেকটা লোকের মধ্যে কি সমভাবে বণ্টিত আছে? সমভাবে বণ্টিত আছে? আমাদের দেশের যা সম্পদ সবার কাছে সমান নাই। সব থেকে বেশি কার কাছে আছে? 3 থেকে 4%। হ্যাঁ, ঠিকই বলছো। 3 থেকে 4% সম্পত্তি, 3 থেকে 4% লোকের কাছে আমাদের দেশের সম্পদ। 3 থেকে 4% লোকের কাছে, যেমন ওই যে আম্বানি, আদানি, এদের কাছে বড় 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 কর্পোরেট সেক্টর, ওদের কাছে। তার মানে আমাদের দেশে কেন কোনো দেশেই সম্পদ সমভাবে বণ্টিত করা সম্ভব না, হবেও না। ঠিক আছে তো? এই জন্য এই সম্পদটাকে সমভাবে বন্টন করার জন্য বা করা যাবে কিনা সেই জন্য এক ব্যক্তি একটা গ্রাফ দ্বারা বিচার করছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য একটা গ্রাফ দ্বারা বিচার করছে। ওই লোকটার নাম হচ্ছিল লরেন্স। কি নাম? লরেন্স। ঠিক আছে তো? এই লরেন্স কিভাবে বিচার করছে দেখো। এটা একটা ভার্টিক্যাল লাইন, আর এটা কি হরাইজন্টাল। বোঝো তো? হ্যাঁ, হরাইজন্টাল হচ্ছিল শুয়া শুয়া হরিবোল বলে যে লাইন, সেটাই হচ্ছিল হরাইজন্টাল লাইন। বোঝা গেল তো? শুয়া শুয়া হরিবোল বলে যে লাইন, সেইটাই হলো হরাইজন্টাল লাইন। বোঝা গেল তো? হরাইজন্টাল লাইন। লরেন্স কি বললো? এইটাকে ডিনোট করলো হচ্ছিল ইনকাম ইন পার্সেন্ট। ইনকাম ইন পার্সেন্ট, এটা কি ভার্টিক্যালটাকে। আর হরাইজন্টালটাকে কি বললো? পপুলেশন ইন পার্সেন্ট। এটা 10, 20, 30 এরকম করতে করতে 100। আর এটা কি 10, 50, ও কি বলছে? যদি দেশের 10% লোকের কাছে যদি 10%ই সম্পত্তি থাকতো, তাহলে গ্রাফটা এরকম হতো না? যদি 30% লোকের কাছে 30% সম্পত্তি থাকতো, তাহলে এটা হতো না? তারপরে 40%-এর কাছে যদি থাকতো তাহলে এরকম হতো না? 50-এ যদি কিরকম থাকতো এরকম হতো না? এই গ্রাফটাকে যদি ও কানেক্ট করে তাহলে কিরকম ছবি হবে? এই ছবিতে যাবে না আমার হয়তো। হলো তো? তো ও কি বললো, লরেন্স কি বললো, ওর গ্রাফে যদি মধ্যবর্তী লাইন যদি 45 ডিগ্রিতে থাকে, তাইলেই সেটা হবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। সমান লোকের কাছে সমান সম্পত্তি, তাহলে কি গরিব থাকবে? গরিব বলে কিছু থাকবে? কিন্তু এটা কি সম্ভব? কোনো দেশের পক্ষেই সম্ভব না। প্রত্যেক দেশেই কিছু না কিছু আমাদের মতন লোকজন পাওয়া যাবে। হলো তো? তাহলে কি বললাম? যদি এই লরেন্সের গ্রাফে মধ্যবর্তী লাইন 45 ডিগ্রি ডিনোট করে, তাহলে কি বলবো? সম্পত্তির ইকুয়াল ডিস্ট্রিবিউশন। গরিবী কি থাকবে? গরিবী থাকবে না। বোঝা গেল তো? তার মানে লরেন্স এক অর্থনীতিবিদ, যে কি বললো,
দেশের সম্পত্তি যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় তাহলে মধ্যবর্তী রেখা 45 ডিগ্রি ডিনোট করবে। এটা হচ্ছিল কি ডিনোট করবে? ইকুয়াল ডিস্ট্রিবিউশন। কিন্তু আমাদের দেশের কথা ধরে নাও, আমাদের দেশে কি হবে? এরকম হবে। এই রেখাটাই কি হবে? এইরকম হবে। বোঝা গেল তো? তাহলে বলো, এই লাইনটা যাওয়ার কথা ছিল এইখানে, ও কই গেল? বেঁকে গেল। ঠিক আছে তো? তাহলে বলো, আমাদের দেশে গরিবী বোঝা যাচ্ছে না? লাইন এইটার সোজাসুজি থাকার কথা ছিল, কোথা দিয়ে গেল? নিচ দিয়ে গেল। তার মানে আমাদের দেশে কি বেশি? গরিব বেশি। ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে কি? ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়েছে? ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় নাই। এই যে কার্ভটা, এই কার্ভটাকে বলা হয় লরেন্স কার্ভ। কি বলা হয়? লরেন্স কার্ভ। তাহলে বলো, লরেন্স কার্ভ কি ডিনোট করে? দেশের সম্পদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন। লরেন্সের গ্রাফের মধ্যবর্তী 45 ডিগ্রির যে রেখাটা, সেই রেখার থেকে কার্ভ যদি দূরে সরে যায় তাহলে এটা কি ডিনোট করবে? পভার্টি। পভার্টি কত বেশি বা কত কম, বুঝতে পারলা? লরেন্স কার্ভ বুঝতে পারলা? আয় বা সম্পদ নিখুঁত বন্টনে অর্থনীতিবিদ লরেন্স একটি গ্রাফ ব্যবহার করেছেন, যেটি লরেন্স কার্ভ বা লরেন্স বক্ররেখা নামে পরিচিত। লরেন্স তার গ্রাফে সমতা বোঝানোর জন্য মধ্যবর্তী 45 ডিগ্রিতে একটি তির্যক রেখা চিহ্নিত করেছেন। এই রেখা থেকে কোনো বক্ররেখা যত দূরে সরে যাবে, কোনো দেশের সম্পদ বন্টনে অসমতাও তত বৃদ্ধি পাবে। এইটা হচ্ছিল ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এইটার থেকে বক্ররেখা যত দূরে সরে যাবে তাহলে অসমতা কি করবে? সমতা না, কিন্তু অসমতা কি হবে? বৃদ্ধি পাবে। গরিবী কি হবে? বৃদ্ধি পাবে। বোঝা গেল তো? এইটাই হচ্ছিল লরেন্স কার্ভ। এই লরেন্স কার্ভের একটা জিনিস ছিল, এইটা দেখে কোনো মাপ পাবা না, এটা দেখে তুমি বুঝতে পারবা গরিবী কত বেশি বা কত কম। যদি যদি এই কার্ভটাই এই এই ছবিটা মনে রাখবা, এই কার্ভটা এদিকে গেছিল না, এইবার কার্ভটা এরকম ভাবে গেল। বলো, আগেরটাতে গরিব বেশি ছিল না এখনেরটাতে গরিব? আগেরটাতে বেশি ছিল, কেননা এই কার্ভটা 45 ডিগ্রির দিকে চলে গেল। তার মানে আমাদের এখানে কি অসমতা কমলো। অসমতা কি কমলো, সমতা কি হলো? বাড়লো। বোঝা গেল তো লরেন্স কার্ভ? এই লরেন্স কার্ভের একটাই সমস্যা ছিল যে লরেন্স কার্ভের থেকে এক্সাক্ট মেজারমেন্ট পাওয়া যায় না। ঠিক আছে তো? এই জন্যই এরপরে আরেকজন অর্থনীতিবিদ এই সম্পর্কে ইকুয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে মতামত দিয়েছেন, যেটার নাম হচ্ছিল গিনি কোফিশিয়েন্ট। কি নাম? গিনি কোফিশিয়েন্ট। গিনি কোফিশিয়েন্টটা বলি। একজন হচ্ছিল লরেন্স, আরেকজন কি? গিনি। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো তো বানানটা ঠিক আছে নাকি? গিনি কোফিশিয়েন্ট। এই গিনি কোফিশিয়েন্টকে বাংলায় বলে গিনি সূচক, গিনি সহগ, এরকম বলে। গিনি কি বললো? গিনি অর্থনীতিবিদ কি বললো? এই যে আমাদের দেশের কার্ভটা, আমাদের দেশের এই কার্ভটা 45 ডিগ্রির সঙ্গে তুলনা করলো। 45 ডিগ্রির সঙ্গে তুলনা করলো এই কার্ভটা, এটা তো লরেন্স কার্ভ। এই গিনি কি করছিল? লরেন্স কার্ভের যে গ্রাফটা সেইটাকেই উন্নত করছিল। গিনি বলল এই উপরেরটাকে হচ্ছিল এ এরিয়া আর নিচেরটাকে বললো বি এরিয়া। বোঝা গেল তো? এই ক্ষেত্রফলটাকে ও এ দ্বারা ডিনোট করলো, এই ক্ষেত্রফলটাকে বি দ্বারা ডিনোট করলো। এই ক্ষেত্রফল কোনটা? এইটা হচ্ছিল এই কার্ভের ওপরে, মানে 45 ডিগ্রি আর কার্ভের মাঝখানে। আর এটা কি? বিটা কোনটা? ওই লরেন্স কার্ভের নিচের পোর্শনটা। ঠিক আছে তো? এবার আমাকে একটা জিনিস বলতো, আমি যদি ধরো এইটার একটা কিছু একটা মান, ধরো এটা 10-এ আছে, আমি যদি এই দাগটাতে টাইমে 45 ডিগ্রিতে নিয়ে যাই, এই এরিয়াটা বাড়বে না কমবে? কমবে। তার মানে যদি 10 থেকে আস্তে 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 আমি যদি টাইনা 45 নিয়ে যাই তাহলে এই ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? এই কমন জিনিসটা বুঝতে পারতেছো অভিজিৎটা? এখন যদি এরিয়া 10 থেকে থাকে, আমি এইটা যদি টানতে 45-এই নিয়ে ঠেকায় দিই, তাহলে আমার এই ক্ষেত্রফলটা কি আর থাকবে? তার মানে ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, হ্যাঁ কি না? আবার এই রেখাটাকে টানতে নিচে নিয়ে আসলাম, তাহলে বি ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? এই বি ক্ষেত্রফলটা কি হবে? 0 হয়ে যাবে। আমি যদি সরাসরি এই নিচের লাইনের দিকে আনি, হরাইজন্টালের দিকে আনি, তাহলে বিটার ক্ষেত্রফলটা কমে যাবে না? বিটাও তো 0 হবে না। বুঝতে পারলো তো? এবার গিনি কি বলছে বলুন। গিনি একটা সূত্র অ্যাপ্লাই করলো। গিনি সূত্র অ্যাপ্লাই করলো কি? এ বাই
এ প্লাস এ বাই এ প্লাস, এটা তো গিনির সূত্র। গিনি কি বললো, যদি আমি এই কার্ভটাকে, লরেন্স কার্ভটাকে 45 ডিগ্রি সমতা রেখায় নিয়ে যাই, তাহলে এর মান কত হয়? এর মান কত হবে? 0। একদম 45 যদি নিয়ে যাই তাহলে কি হবে? 0। তার মানে এর মানটা যদি 0 ধরি, তাহলে কি হবে? 0ই হবে। তুমি নিচে যাই থাকুক না, 0 উপরে থাকলে কি ভাগ করলে কি হবে? 0ই হবে। তাহলে গিনি গুণাঙ্ক, গিনি সহগ, গিনি কোএফিসিয়েন্ট, হ্যাঁ, গিনি সূচক, এগুলা দিয়ে কি বললো? এটা তো গিনি সূত্র, গিনি কোএফিসিয়েন্টের সূত্র। যদি গিনি গুণাঙ্ক যদি 0 হয়, তাহলে ওইটা কি ডিনোট করবে? মানে সম্পদ ডিস্ট্রিবিউশনের অধিকতম সমতা, সবচেয়ে বেশি সমতা গিনি গুণাঙ্ক কত হলে ডিনোট করবে? 0। বুঝতে পারতেছো সুভাষজি? বুঝতে পারছো? গিনি গুণাঙ্ক যদি 0 আসে, তার মানে আমরা কি বুঝবো? সম্পদ ডিস্ট্রিবিউশন কি সমান না অসমান? সমান। কারণ এটা নিয়ে গেলে তো 0 হয়ে যায়, গিনি সূত্র হিসেবে কি 0 হয়ে যায়। তার মানে সর্বাধিক সমতা বোঝানোর জন্য গিনি গুণাঙ্কের মান কত হবে? বোঝা গেল? গিনি গুণাঙ্ক 0। এবার বুঝুন, এইবার এই যে লরেন্স কার্ভটাকে টানতে টানতে আমি নিচে নামাই দিলাম, তাহলে বি ক্ষেত্রফলটা কি হয়ে যাবে বলতো? কি হবে? থাকলোই না তো, এটা সমান হয়ে গেল, এখানে কোনো গ্যাপ থাকলো, তার মানে বি ক্ষেত্রফল কত হয়ে গেল? বুঝতে পারতেছো তো? এবার দেখো, বি এর মান যদি 0 ধরি, এ বাই এ প্লাস 0, 0 এর কোনো ভ্যালু আছে? তাহলে 0 কাইটে দেই, তাহলে এ বাই এ কত? 1। এইবার বলো, গিনি গুণাঙ্ক যখন 1 নির্দেশ করবে তখন ও কি বোঝাইতে চাইছে? সর্বাধিক অসমতা। সব থেকে বেশি গরিব তো, এইখানে যাওয়ার কথা, ওর নিচে নেমে গেছে, তার মানে কি এটা সর্বাধিক অসমতা। তাহলে বলো, গিনি গুণাঙ্ক কত থেকে কতর মধ্যে বিচার করা হয়? 0 থেকে 1। পরীক্ষায় প্রশ্ন যেগুলো আসছে সেগুলোই বলতেছি। গিনি গুণাঙ্ক, গিনি কোএফিসিয়েন্টের মান কত থেকে কত? 0 থেকে 1। আচ্ছা, গিনি গুণাঙ্কর মান যদি 0 হয় তাহলে সমতা বেশি না কম? সমতা বেশি। আচ্ছা, গিনি গুণাঙ্ক যদি 1 হয় তাহলে অসমতা বেশি না কম? অসমতা বেশি। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গিনি গুণাঙ্ক কত থেকে কতর মধ্যে বিচার করা হয়? 0 থেকে 1। গিনি গুণাঙ্ক 0 হলে অসমতা কম, আর 1 হলে পরে অসমতা বেশি। বোঝা গেল? গিনি গুণাঙ্ক, গিনি কোএফিসিয়েন্ট, গিনি সূচক, ক্লিয়ার? বুঝতে পারছো তো? তার মানে গিনি গুণাঙ্ক লরেন্সের আপডেট ভার্সন, ঠিক আছে তো? এবার পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করলো যে এরকম ভাবে বলবো, তোমাকে বললো গিনি গুণাঙ্ক সব থেকে বেশি সমতা নিচের অপশনগুলোর মধ্যে কোনটা দ্বারা বোঝাবে? ভালো করে আমার প্রশ্নটা বোঝো। গিনি গুণাঙ্ক নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে সব থেকে ভালো কোনটা বোঝাবে? বলবা। হ্যাঁ, সমতা সব থেকে ভালো মানে কি? তুমি বলো। সমতা বেশি, সব থেকে ভালো। তার মানে গিনি গুণাঙ্ক নিচের অপশনগুলোর মধ্যে কোনটার দ্বারা সব থেকে ভালো বোঝাবে? অপশনগুলো দিতে বলো, কোনটা সমতা ভালো বুঝাইতেছে? সমতা ভালো বোঝানোর জন্য কোনটা হবে? সব থেকে কম যেটা সেটা, কেননা 0-র দিকে সারতেছে তো, কারণ সব থেকে কম কে অপশনে? এ ডেল্টা। যদি বলে গিনি গুণাঙ্ক নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি অসমতা বোঝাবে? কোনটা সব থেকে বেশি বোঝাবে? 0.5। বোঝা গেল তো? পরীক্ষায় যদি প্রশ্ন আসে লরেন্সের গ্রাফে 45 ডিগ্রি রেখা কি ডিনোট করে?
সর্বাধিক সমতল। 45 ডিগ্রি রেখাটা কি ডিনোট করবে? সর্বাধিক রেখা। এই হচ্ছে হলো আমাদের পভার্টি, এই হচ্ছে হলো এনএসএসও, এই হচ্ছে হলো আমাদের টাস্ক ফোর্স নীতি আয়োগের, এই হচ্ছে হলো আমাদের রিলেটিভ পভার্টি, এই হচ্ছে হলো আমাদের কি অ্যাবসলিউট পভার্টি। বুঝতে পারলা? হ্যাঁ, এই তোমার গিনি গুণাঙ্ক ভালোভাবে বুঝতে পারছো? গিনি কোএফিসিয়েন্ট, তারপরে হচ্ছে লরেন্স কার্ভ, বুঝতে পারছো তো? এগুলা কিসের সঙ্গে যুক্ত, বুঝতে পারছো তো? এইখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়, যেখান থেকে যেখানে সিজিএল খুব ইম্পর্টেন্ট টপিক, কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট টপিক সিজিএল। বিসিএসও টুকটাক দিয়ে দেয় কিন্তু। তো এইগুলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস ক্লিয়ার হয়েছে তো? কোনো সমস্যা নাই তো? নিজে নিজে বাড়িতে আমি তো ভিডিও দিবই, তোমরাও একবার দেখবা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অনেক কিছু এমন আছে যেগুলো আমি বলছি, সেগুলো আমার ইয়ের মধ্যে, জেরক্সের মধ্যে লেখা নেই, ঠিক আছে তো? ওইটা একটু ইয়ে করে দেবে। তাহলে একবার রিভিশন দাও আমার সাথে। বলো বলো, সিজনাল আনএমপ্লয়মেন্ট কি? সিজনাল আনএমপ্লয়মেন্ট কোনটা? আনএমপ্লয়মেন্ট কতগুলো পড়ছি? কি কি? ডিসগাইজ, তারপরে এডুকেশনাল আর সিজনাল। আচ্ছা বলো, ডিসগাইজড কোনটাকে বলবো? প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লেবার, এটা হচ্ছিল কি? ডিসগাইজ। তারপরে এডুকেশনাল কোনটা বলবো? শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরি না পাইলে সেটা কি? এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। তাহলে আনএমপ্লয়মেন্ট বিচার করে কে? এনএসএস এর ফুল ফর্ম কি? ন্যাশনাল স্যাম্পল সার্ভে। এখন কি এনএসএস এর অস্তিত্ব আছে? ওর জায়গায় কে দেখে? নীতি আয়োগের টাস্ক ফোর্স। ক্লিয়ার? আচ্ছা, এবার পভার্টির জন্য কয়টা উপাদান দরকার? 5টা। কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এদের মধ্যে একটা ঘাটতি হলে সেটা কি? পভার্টি, তাই না? আচ্ছা, পভার্টি সম্পর্কে ক্যালোরি নীতি কার? প্ল্যানিং কমিশনের। তারপরে বলো, তারপরে কোন কমিটি গঠন হলো? তেন্ডুলকার কমিটি। কত সালে গঠন হয়েছে? পরীক্ষা আসছে। তেন্ডুলকার কমিটি কিসের সঙ্গে যুক্ত? তারপরে কোন কমিটি আসলো? রঙ্গরাজন কমিটি। কত সাল? রঙ্গরাজন হিসাবে পরিমাপ কি হয়েছিল? রঙ্গরাজন হিসাবে 47 আর 32, আর তেন্ডুলকারের হিসাবে। ক্লিয়ার? কোনো ঝামেলা নাই। ইকোনমিক্স তাহলে আমাদের আজকে আপাতত এতটুকু। জেরক্সটা কিছু নিয়ে নাও।